শোন, একটা কথা বলি, খুব ব্যক্তিগত একটা প্রশ্ন করি তোমায়। রাগ করো না প্লিজ। শেষ কবে নিজের বালিশটাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলে, মনে পড়ে? না, আমি ওই ছোটবেলার খেলনা বা চকলেটের জন্য কান্নার কথা বলছি না। আমি সেই কান্নার কথা বলছি, যেই কান্নাটার কোনো শব্দ নেই, যেই কান্নাটার কোনো সাক্ষী নেই, যেই কান্নাটা গভীর রাতে, যখন চারপাশের সবাই ঘুমে অচেতন, যখন পৃথিবীর সব কোলাহল শান্ত হয়ে যায়, ঠিক তখন তোমার বুকের ভেতর থেকে দলা পাকিয়ে গলার কাছে এসে আটকে যায়। আচ্ছা, তোমার কি কখনো এমন হয়েছে, রাত তখন 2 বা 3টে বাজে, ঘরের ফ্যানটা ঘুরছে, একটা একঘেয়ে শব্দ, তুমি বিছানায় শুয়ে আছো, চোখ দুটো বন্ধ, কিন্তু ঘুম আসছে না, চোখের পাতাগুলো ভারী, শরীরটা ক্লান্ত, কিন্তু মস্তিষ্কটা জেগে আছে। আর ঠিক সেই মুহূর্তে চোখের কোণ বেয়ে 1 ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল কানের কাছে। তুমি হাত দিয়ে মুছলে না, তুমি চাইলে না কেউ দেখুক, তুমি চাইলে না নিজের কাছেও নিজে দুর্বল প্রমাণ হও, কিন্তু ওই 1 ফোঁটা জল, ওটার ওজন কত জানো? আজকের এই আলোচনাটা তাদের জন্য যারা দিনের আলোতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অভিনেতা আর রাতের অন্ধকারে পৃথিবীর সবচেয়ে অসহায় দর্শক। দেখ, আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি, ছেলেরা কাঁদে না, তাই না? পড়ে গিয়ে হাঁটু ছেলে গেলে বাবা বলেছে, ছি বাবা, তুমি ছেলে, তুমি কাঁদবে কেন? একটু বড় হয়ে যখন কোনো খেলনার জন্য বায়না করেছ, তখন বলা হয়েছে, মেয়েদের মতো ভ্যা করো না। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় আমাদের শেখানো হয়েছে ছেলেদের হতে হবে পাথরের মতো, শক্ত, কঠিন, অনুভূতিহীন। কিন্তু কেউ আমাদের এটা শেখায়নি যে পাথরও তো ক্ষয়ে যায়। ঝর্ণার জল যখন দিনের পর দিন পাথরের বুকে আঘাত করে, পাথরও তো ভেঙে যায়। তাহলে আমরা তো রক্তমাংসের মানুষ, আমাদের বুকের ভেতরটা কি লোহা দিয়ে বাঁধানো? আমাদের কি কষ্ট হয় না? আমাদের কি স্বপ্ন ভাঙে না? আমাদের কি বিশ্বাস ভাঙে না? অবশ্যই ভাঙে। আর যখন ভাঙে, তখন একটা ছেলে যেভাবে কাঁদে, সেই কান্নাটা পৃথিবীর সবচেয়ে করুণ দৃশ্য হতে পারত যদি কেউ সেটা দেখত। কিন্তু কেউ দেখে না, কারণ একটা ছেলে যখন কাঁদে, সে দরজা বন্ধ করে কাঁদে, সে বাথরুমের শাওয়ার ছেড়ে দিয়ে কাঁদে, যাতে জলের শব্দের সাথে তার কান্নার শব্দ মিশে যায়। সে বাইক চালাতে চালাতে হেলমেটের গ্লাসের আড়ালে কাঁদে। কেন জানো? কারণ সমাজ তাকে শিখিয়েছে পুরুষের চোখের জল মানেই দুর্বলতা, পুরুষের চোখের জল মানেই ব্যর্থতা। একটু ভাবো তো, তোমার কি মনে হয় না যে তোমার কাঁধের ওপর আকাশ সমান চাপ? একটু খেয়াল করে দেখো, তোমার বয়স এখন কত? 25, 30, 35? এই বয়সটা ছেলেদের জীবনের সবচেয়ে কঠিন সময়। একদিকে ক্যারিয়ারের টেনশন, পকেটে হয়তো টাকা নেই, কিন্তু মাথায় হাজারটা দায়িত্ব। বাবার রিটায়ারমেন্টের বয়স হয়েছে, মায়ের ওষুধের খরচ বাড়ছে, ছোট ভাই বোনদের আবদার, আর যদি প্রেমিকা বা স্ত্রী থাকে, তাদের এক্সপেকটেশন। সবাই তোমার দিকে তাকিয়ে আছে, সবাই তোমার কাছে কিছু না কিছু চায়। কেউ তোমার কাছে টাকা চায়, কেউ সময় চায়, কেউ নিরাপত্তা চায়। কিন্তু তুমি কার কাছে চাইবে? তোমার যখন খারাপ লাগে, তখন কি তুমি গিয়ে বাবাকে বলতে পারো, বাবা আমার আর ভালো লাগছে না, আমি খুব ক্লান্ত? পারো না, কারণ তুমি জানো এই কথা শুনলে বাবার ব্লাড প্রেশার বেড়ে যাবে। তুমি কি মায়ের কাছে গিয়ে কাঁদতে পারো না, কারণ মা কষ্ট পাবে। তুমি কি প্রেমিকার কাছে গিয়ে দুর্বলতা প্রকাশ করতে পারো? সব সময় পারো না, কারণ তোমার মনে ভয় কাজ করে, যদি সে আমাকে দুর্বল ভাবে, যদি সে আমাকে ছেড়ে চলে যায়। তাই তুমি কি করো? তুমি একটা মুখোশ পরো। আই অ্যাম ফাইন বা আমি ভালো আছি, এই 3টি শব্দের একটা মুখোশ। সকালবেলা ঘুম থেকে ওঠো, আয়নার সামনে দাঁড়াও, চোখে মুখে জল দাও, তারপর একটা নকল হাসি মুখে লাগিয়ে ঘর থেকে বের হও। অফিসে বসের ঝাড়ি খাও, বা বেকার হলে ইন্টারভিউ বোর্ডের অপমান সহ্য করো, রাস্তায় জ্যামে আটকে থাকো, বন্ধুদের আড্ডায় গিয়ে হাসাহাসি করো। এমন ভান করো যেন তোমার জীবনটা পারফেক্ট, যেন তোমার কোনো দুঃখ নেই। কিন্তু সন্ধ্যের পর, যখন সূর্য ডুবে যায়, যখন তুমি বাড়ি ফিরছ, তখন কি ওই মুখোশটা আর থাকে? আমি জানি অনেকেরই থাকে না। বাসে বা রিকশায় জানলার পাশে বসে যখন বাইরের ধুলোমাখা শহরের দিকে তাকাও, তখন বুকের ভেতরটা হু হু করে ওঠে। মনে হয়, আমি আসলে কি করছি? আমার জীবনটা কি এভাবেই কেটে যাবে? আমি কি কিছুই করতে পারবো না?
আজকের টপিকটা, একটা ছেলে যখন নীরবে কাঁদে তখন আকাশও ভারী হয়ে যায়। এটা কোনো কবিতার লাইন নয় ভাই, এটা বাস্তবতা। একটা মেয়ে যখন কাঁদে তার পাশে দাঁড়ানোর জন্য, তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অন্তত 4-5 জন মানুষ পাওয়া যায়। এটা সমাজের নিয়ম এবং এটা ভালো, আমি বলছি না এটা খারাপ। কিন্তু একটা ছেলে যখন কাঁদে, বিশ্বাস করো কেউ আসে না। উল্টে যদি কেউ দেখে ফেলে সে উপহাস করে, সে বলে, কিরে মেয়েদের মতো কাঁদছিস কেন, বি আ ম্যান। আচ্ছা, এই বি আ ম্যান কথাটার মানে কি? এর মানে কি অনুভূতিহীন রোবট হয়ে যাওয়া? এর মানে কি কষ্ট পেলেও সেটা গিলে ফেলা? দেখ, ছেলেদের কান্নার পেছনে সাধারণত খুব সস্তা কোনো কারণ থাকে না। একটা ছেলে সহজে কাঁদে না, ও অনেক সহ্য করে। ও বসের অপমান সহ্য করে, ও প্রেমিকার অবহেলা সহ্য করে, ও সমাজের খোঁচা সহ্য করে। ও সহ্য করতে করতে যখন পিঠ দেওয়ালে ঠেকে যায়, যখন আর নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকে না, ঠিক তখনই ও কাঁদে। আর এই কান্নাটা আসে মূলত 3টি জায়গা থেকে। 1, শূন্য পকেট। 2, বিশ্বাসঘাতকতা। 3, অবহেলিত ভবিষ্যৎ। শোন, একটা ছেলের জীবনে সবচেয়ে বড় অভিশাপ হলো তার বেকারত্ব। তুমি যদি বেকার হও তাহলে তোমার নিজের ঘরেও তোমার কোনো সম্মান নেই। এটা তেতো সত্য। সকালে যখন নাস্তার টেবিলে বসো তখন বাবার চোখের দিকে তাকাতে লজ্জা লাগে না? মনে হয় না যে এই বয়সে আমার বাবাকে খাওয়ানোর কথা, আর আমি বাবার অন্ন ধ্বংস করছি? এই যে গিল্টি ফিলিংস, এই যে অপরাধ বোধ, এটা তোমাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায়। তখন মনে হয় আমি একটা বোঝা, আমি একটা ব্যর্থ প্রজেক্ট। আর এই ফিলিংসটা যখন রাতে একা একা তোমাকে আক্রমণ করে, তখন কি কান্না আটকে রাখা যায়? আরেকটা বিষয় হলো ভালোবাসার মানুষের চলে যাওয়া। দেখ, ছেলেরা ভালোবাসলে উজাড় করে ভালোবাসে। একটা মেয়ে হয়তো প্র্যাকটিক্যাল ভাবতে পারে, কিন্তু একটা ছেলে যখন প্রেমে পড়ে তখন সে ওই মেয়েটাকে ঘিরে তার পুরো পৃথিবী সাজায়। সে ভাবে আমি কষ্ট করব কিন্তু ওকে রানীর মতো রাখব। সে তার কেরিয়ার, তার স্বপ্ন, সব কিছুর সাথে মেয়েটাকে জড়িয়ে ফেলে। তারপর যখন সেই মানুষটা বলে, তোমার তো কোনো ভবিষ্যৎ নেই, আমি তোমার সাথে অনিশ্চিত জীবনে পা বাড়াতে পারবো না, তখন ছেলেটার দশা কি হয় জানো? সে চিৎকার করে কাঁদতে পারে না। সে কাউকে বলতে পারে না যে আমার স্বপ্নটা খুন হয়ে গেছে। সে শুধু হাসে। সে বলে, ঠিকই তো, তুমি ভালো থেকো। কিন্তু ওই ভালো থেকো বলার পর যখন সে একা হয়, তখন তার বুকের ভেতর যে সাইক্লোন বয়ে যায়, তার খবর কে রাখে? তুমি কি জানো, ছেলেদের ডিপ্রেশন আর মেয়েদের ডিপ্রেশনের মধ্যে একটা বিশাল তফাৎ আছে। মেয়েরা ডিপ্রেশনে থাকলে কথা বলে, শেয়ার করে। ছেলেরা ডিপ্রেশনে থাকলে চুপ হয়ে যায়, একদম চুপ। দেখবে তোমার বন্ধু সার্কেলের যে ছেলেটা আগে সবচেয়ে বেশি ফাজলামি করত, যে সবাইকে হাসাতো, হঠাৎ করে সে কেমন যেন শান্ত হয়ে গেছে। সে আড্ডায় আসে কিন্তু কথা বলে না। সে হাসে কিন্তু হাসিটা চোখে পৌঁছায় না। সে ফোনের দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছু দেখে না। এই যে পরিবর্তন, এটা হচ্ছে ঝড়ের পূর্বাভাস। ও ভেতরে ভেতরে ভাঙছে, ও চিৎকার করতে চাইছে, কিন্তু ওর গলার স্বর ফুটছে না। এই নীরব কান্নাটা প্রকৃতির ওপরও প্রভাব ফেলে। কেন বলেছি আকাশ ভারী হয়ে যায়? কারণ প্রকৃতির একটা নিয়ম আছে। প্রকৃতি সত্য পছন্দ করে, আর একটা ছেলের এই নীরব কান্না হলো পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য। এখানে কোনো ভান নেই, কোনো ছলনা নেই, এটা একদম পিওর পেন। যখন একজন মানুষ তার সবটুকু দিয়ে চেষ্টা করার পরেও হারে, যখন একজন মানুষ সৎ থাকার পরেও ঠকে, যখন একজন মানুষ সবাইকে ভালোবেসেও দিন শেষে একা হয়ে যায়, তখন তার ওই দীর্ঘশ্বাস বাতাসের ওজনকে বাড়িয়ে দেয়। তুমি হয়তো ভাবছো, ভাইয়া আপনি এত কথা বলছেন, কিন্তু সমাধান কি? আমি তো আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। শোনো, আমি তোমাকে কোনো সস্তা মোটিভেশন দেব না। আমি বলবো না যে সব ঠিক হয়ে যাবে, কালকেই দিন বদলে যাবে। না, কালকে দিন বদলাবে না। তোমার জীবন কোনো সিনেমা নয় যে 3 ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে যাবে। তোমার জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, আর এই যুদ্ধক্ষেত্রে তুমি একা, একদম একা। কিন্তু সমস্যাটা হলো তুমি এই একাকিত্বটাকে ভয় পাচ্ছ। তুমি ভাবছ তুমি দুর্বল। আসল সত্যটা কি জানো? এই কান্না, এই কষ্ট, এই একাকিত্ব, এগুলো তোমাকে শেষ করতে আসেনি, এগুলো তোমাকে তৈরি করতে এসেছে। লোহাকে পিটিয়ে যেমন তলোয়ার বানানো হয়, আগুন দিয়ে পুড়িয়ে যেমন সোনা খাঁটি করা হয়, ওপরওয়ালা এখন তোমাকে ঠিক সেই প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন। তুমি কাঁদছ কারণ তুমি মানুষ, কিন্তু তুমি হাল ছাড়বে না কারণ তুমি পুরুষ। এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই হলো আসল খেলা। আজকের এই স্ক্রিপ্টের পরবর্তী অংশগুলোতে আমরা গভীরে যাব।
আমরা দেখব কেন তোমার সাথে এমন হচ্ছে। আমরা দেখব এই সমাজ, এই আত্মীয় স্বজন, এই বন্ধুবান্ধব এরা আসলে কারা। এরা কি সত্যিও তোমার শুভাকাঙ্ক্ষী, নাকি এরা তোমার এই অবস্থার জন্য অপেক্ষা করছিল। আমরা এটাও জানব কিভাবে এই চোখের জলকে শক্তিতে রূপান্তর করতে হয়, কিভাবে এই মিডনাইট ভালনারেবিলিটি বা মাঝরাতের দুর্বলতাকে ব্যবহার করে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যেতে হয় যেখানে কেউ তোমাকে আর আঘাত করতে পারবে না। কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে, নিজের কাছে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ, আমি ভালো নেই। নিজেকে মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমি এখন হেরে যাচ্ছি, কিন্তু আমি খেলাটা শেষ করিনি। এই স্বীকারোক্তিটা খুব জরুরি, কারণ রোগ সারাতে হলে আগে মানতে হয় যে শরীরে রোগ আছে। মনের কষ্ট সারাতে হলে আগে মানতে হয় যে মন ভালো নেই। এখন বলো, তুমি কি প্রস্তুত এই জার্নিতে আমার সাথে গভীরে যাওয়ার জন্য? তুমি কি প্রস্তুত সেই সব তেতো সত্য শোনার জন্য যা তোমাকে কেউ মুখের ওপর বলে না? যদি প্রস্তুত থাকো তাহলে চলো আমরা পরের ধাপে যাই, যেখানে আমরা ছিঁড়ে খুঁড়ে দেখব এই সমাজের মুখোশ এবং তোমার এই একাকিত্বের আসল কারণ। তোমার কি মনে হয়, তোমার এই একাকিত্বের জন্য শুধু তোমার ভাগ্য দায়ী, নাকি তোমার চারপাশের এই সমাজ, এই মানুষগুলো যাদের তুমি নিজের মনে করতে, তাদেরও কোনো ভূমিকা আছে? শোন, একটা নির্মম সত্য কথা বলি। কথাটা হজম করতে তোমার কষ্ট হবে, মেজাজ খারাপ হবে, এমনকি আমার ওপর রাগও হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। পৃথিবীতে একমাত্র মা আর খুব ভাগ্য ভালো হলে বাবা ছাড়া তোমাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না, কেউ না। শুনতে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আমি ভুল বলছি। তাহলে নিজেকে একটা প্রশ্ন করো, আজ যদি তোমার চাকরিটা চলে যায়, আজ যদি তোমার ব্যবসাটা দেউলিয়া হয়ে যায়, আজ যদি তুমি রোড অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকো, আগামীকাল কতজন মানুষ তোমাকে ফোন করে বলবে, চিন্তা করিস না দোস্ত, আমি আছি? হাতে গোনা একজন বা দুইজন, অথবা হয়তো কেউ না। আমাদের সমাজটা পুরুষদের ভালোবাসে না, সমাজ পুরুষদের ব্যবহার করে। ছেলেদের জন্মই হয়েছে প্রোভাইড করার জন্য। যতক্ষণ তুমি দিতে পারবে, যতক্ষণ তোমার পকেট গরম থাকবে, যতক্ষণ তোমার ক্ষমতায় জোর থাকবে, ততক্ষণ তুমি সবার প্রিয়, তুমি রাজা। বন্ধুরা বলবে, মামা তুই তো সেই। প্রেমিকা বলবে, তুমিই আমার সব। আত্মীয়রা বলবে, আমাদের অমুক তো গর্বের বিষয়। কিন্তু যেদিন তুমি দিতে পারবে না, যেদিন তুমি হাত পেতে বলবে, আমার একটু সাহায্য দরকার, সেদিন দেখবে এই চেনা মুখগুলো কেমন অচেনা হয়ে গেছে। তুমি কি কখনো মৌমাছি দেখেছ? ফুলের উপর ততক্ষণই বসে যতক্ষণ ফুলে মধু থাকে। মধু শেষ হয়ে গেলে মৌমাছি আর ওই ফুলের দিকে ফিরেও তাকায় না। আমাদের চারপাশের 90% মানুষ হলো এই মৌমাছির মতো, আর তুমি হলে সেই ফুল। যতক্ষণ তোমার কাছে সাকসেস নামের মধু আছে, ততক্ষণ ভন ভন করে মাছি ঘুরবে। মধু শেষ, খেলা শেষ। দেখ, তোমার ডিপ্রেশনের একটা বড় কারণ হলো তুমি এই ধান্দাবাজ সমাজকে নিজের ভেবে ভুল করেছ। তুমি ভেবেছ, আমি তো সবার জন্য করেছি, আমি তো বন্ধুর বিপদে নিজের পকেটের শেষ টাকাটা দিয়ে দিয়েছি, আমি তো প্রেমিকার জন্য বৃষ্টিতে ভিজেছি, আমি তো কাজিনের বিয়ের জন্য নিজের কাজ ফেলে খেটেছি, তাহলে আমার বিপদে ওরা কেন নেই? তুমি বোকা, তুমি ইমোশনাল বোকা। তুমি ভুলে গেছ যে এটা একটা লেনদেনের পৃথিবী, গিভ অ্যান্ড টেকের বাজার। এখানে আবেগের কোনো দাম নেই, দাম আছে শুধু উপযোগিতার, ইউটিলিটির। একটা ছেলের ভ্যালু ততক্ষণই যতক্ষণ সে কাজের। একটা অকেজো ছেলেকে কেউ ভালোবাসে না, এমনকি একটা সময় নিজের পরিবারের কাছেও সে বোঝা হয়ে দাঁড়ায়। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখো বাবা মুখ কালো করে আছে, মা খিটখিট করছে, এর কারণ কি জানো? এর কারণ হলো তুমি এখনো সফল হতে পারোনি। তাদেরও দোষ নেই, তারাও সমাজের চাপে আছে। সমাজ তাদের গুঁতো দিচ্ছে, কি হলো, তোমার ছেলে কিছু করে না, বসে বসে খায়। এই খোঁচাগুলো যখন তারা সহ্য করতে পারে না, তখন সেই বিষটা তোমার ওপর ছাড়ে। আর রিলেশনশিপ, ভাই আমার, ভালোবাসা খুব সুন্দর জিনিস, কিন্তু ক্ষুধা পেটে ভালোবাসা বেশিক্ষণ টেকে না। তুমি হয়তো ভাবছ, ও আমাকে বলেছিল ও আমাকে ছাড়া বাঁচবে না। বিশ্বাস করো, ও মিথ্যে বলেনি, তখন ওর সিচুয়েশন অনুযায়ী ওটাই সত্য ছিল। কিন্তু মানুষ পরিস্থিতির দাস। যখন দেখবে তোমার সমবয়সী অন্য ছেলেরা গাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে বা বিদেশে ট্যুর দিচ্ছে, আর তুমি রিক্সা ভাড়ার টাকা বাঁচাতে হেঁটে বাড়ি ফিরছ, তখন ওই ভালোবাসার মানুষটার মনেও প্রশ্ন জাগবে,
আমি কি ভুল করলাম? আমার জীবনটা কি নষ্ট হয়ে যাচ্ছে? এবং এক সময় সে চলে যাবে। সে হয়তো সরাসরি বলবে না যে তুমি গরিব তাই চলে যাচ্ছি, সে অজুহাত দেবে। সে বলবে আমাদের মেন্টালিটি মিলছে না বা ফ্যামিলি মানছে না। কিন্তু তুমি, আমি এবং ওই ওপরওয়ালা জানেন আসল কারণটা হলো তোমার অক্ষমতা। এটা শুনে মেয়েদের বা সমাজকে গালি দিও না, এটাই প্রকৃতির নিয়ম। সবাই নিরাপত্তা চায়, সবাই ভালো থাকতে চায়, কেউ ডুবে যাওয়া জাহাজে বসে থাকতে চায় না। তুমি এখন একটা ডুবে যাওয়া জাহাজ, তাই ইঁদুররা সবার আগে লাফাচ্ছে। কিন্তু শোন, এই বাস্তবতাটা বোঝার পর তোমার কান্না পাওয়ার কথা নয়, তোমার রাগ হওয়ার কথা। নিজের ওপর রাগ, পরিস্থিতির ওপর রাগ। তুমি রাতে কাঁদো জানো, কারণ তুমি এখনো আশা করছো। তুমি এখনো আশা করছো যে কেউ একজন আসবে, তোমার কাঁধে হাত রাখবে এবং ম্যাজিক করে সব ঠিক করে দেবে। তুমি এখনো আশা করছো যে ওই মানুষটা ফিরে আসবে এবং বলবে সরি, আমি ভুল ছিলাম। এই আশাটাই তোমাকে মারছে। তুমি কি জানো, তোমার এই খারাপ সময়টা আসলে একটা আশীর্বাদ? হ্যাঁ, ঠিকই শুনেছ, আশীর্বাদ। কারণ এই খারাপ সময়টা হলো একটা ছাঁকনি, মানে ফিল্টার। চা বানানোর সময় যেমন ছাঁকনি দিয়ে চায়ের পাতা আর লিকার আলাদা করা হয়, ঠিক তেমনি এই খারাপ সময়টা তোমার জীবন থেকে ফেক মানুষগুলোকে আলাদা করে দিচ্ছে। ভাবো তো, যদি তুমি আজ লটারিতে 1 কোটি টাকা পেতে, তাহলে কি তুমি কখনো বুঝতে পারতে কে তোমার আসল বন্ধু আর কে সুবিধাবাদী? পারতে না। সবাই তোমার সাথে সেলফি তুলত। কিন্তু আজ যখন তোমার পকেটে 10 টাকাও নেই, এখন যারা তোমার পাশে আছে, যদি কেউ থাকে, ওরাই তোমার আসল সম্পদ। আর যারা ফোন ধরা বন্ধ করে দিয়েছে, মেসেজ সিন করে রিপ্লাই দেয় না, ওদেরকে চিনে রাখো। এদের নামগুলো মনের ডায়েরিতে লাল কালি দিয়ে লিখে রাখো। ভবিষ্যতে যখন তুমি আবার উপরে উঠবে, আর বিশ্বাস করো তুমি উঠবেই, তখন যেন এই বেঈমানগুলো আবার তোমার জীবনে ঢুকতে না পারে। আর একটা বিষয় নিয়ে কথা বলি, তুলনা বা কম্প্যারিজন। আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের জীবনটাকে বিষিয়ে দিয়েছে। ফেসবুকে ঢুকলেই দেখা যায় সবাই সফল। অমুক ভাই নতুন বাইক কিনেছে, তমুক বন্ধু মালদ্বীপে হানিমুনে গেছে, পাড়ার ছোট ভাই ফ্রিল্যান্সিং করে লাখ টাকা কামাচ্ছে। আর তুমি স্ক্রোল করছো আর নিজের ভেতর গুটিয়ে যাচ্ছ। তোমার মনে হচ্ছে সবাই এগিয়ে গেল, শুধু আমিই পিছিয়ে পড়লাম, আমার দ্বারা কিচ্ছু হবে না। দেখ, সোশ্যাল মিডিয়া হলো একটা শোরুমে মানুষ শুধু সাজানো জিনিস রাখে, গোডাউনের ময়লা দেখায় না। যে বন্ধুটা হাসি মুখে কাপল ফটো দিয়েছে, তুমি জানো না কাল রাতে তাদের মধ্যে ডিভোর্স নিয়ে ঝগড়া হয়েছে কিনা। যে ছেলেটা বাইকের ছবি দিয়েছে, তুমি জানো না সে ঋণের কিস্তির চাপে রাতে ঘুমাতে পারে কিনা। তুমি অন্যের হাইলাইটসের সাথে নিজের বিহাইন্ড দ্য সিন তুলনা করছো, এটা বোকামি। শোন ভাই, জীবনটা কোনো 100 মিটার দৌড় প্রতিযোগিতা নয় যে সবাইকে একই সময়ে ফিনিশ লাইনে পৌঁছতে হবে। কেউ 25 বছরে সিইও হয়, আবার 50 বছরে মারা যায়। কেউ 40 বছরে ব্যবসা শুরু করে, 90 বছর পর্যন্ত রাজত্ব করে। তোমার ঘড়ি আর অন্যের ঘড়ি এক নয়। কিন্তু সমস্যা হলো, তুমি অন্যের দিকে তাকাতে গিয়ে নিজের রাস্তার দিকে তাকাচ্ছ না। তুমি হতাশ হয়ে বসে আছো। তুমি ভাবছো আমার জীবনটা এত জঘন্য কেন? তোমার জীবন জঘন্য কারণ তুমি ভিকটিম কার্ড খেলছো। তুমি ভাবছো তুমি পরিস্থিতির শিকার। হায় হায়, আমার সাথে কেন এমন হলো? ও কেন আমাকে ধোকা দিল? বস কেন আমাকে ছাঁটাই করল? যতক্ষণ তুমি এই কেন এর লুপে আটকে থাকবে, ততক্ষণ তুমি ওই অন্ধকার গর্তেই থাকবে। একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। পুরুষ মানুষের জীবনে সম্মান ভালোবাসার চেয়েও বেশি জরুরি। আর সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না, সম্মান আদায় করে নিতে হয়। তুমি যখন দুর্বল, তুমি যখন কান্নাকাটি করছো, তুমি যখন ফেসবুকে স্যাড স্ট্যাটাস দিচ্ছ, তখন মানুষ তোমাকে করুণা করবে, কিন্তু সম্মান করবে না। আর করুণা হলো পুরুষের জন্য বিষ। ভিক্ষুককে মানুষ করুণা করে, টাকা ছুড়ে দেয়, কিন্তু কেউ ভিক্ষুককে নিজের ড্রয়িং রুমে বসিয়ে চা খাওয়ায় না। তুমি কি চাও, করুণা নাকি সম্মান? যদি সম্মান চাও, তাহলে এই ঘ্যান ঘ্যান করা বন্ধ করো। ও আমাকে বুঝলো না, সমাজ আমাকে দাম দিল না, এসব কথা বলা বন্ধ করো। সমাজ তাকেই দাম দেয় যে নিজের দাম তৈরি করে। তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেটা নরক হতে পারে, কিন্তু নরক থেকে বের হওয়ার রাস্তাটা কান্নাকাটি করে পাওয়া যাবে না। রাস্তাটা তৈরি করতে হবে আগুনের ওপর দিয়ে হেঁটে।
তোমার এখন রাগ হওয়া উচিত, ওই যে বললাম রেজ। নিজের পরিস্থিতির ওপর একটা জেদ থাকা উচিত। আমাকে সবাই বাতিলের খাতায় ফেলে দিয়েছে, ঠিক আছে, আমি দেখিয়ে দেব আমি কে। এই যে মানুষগুলো তোমাকে এখন অবজ্ঞা করছে, যারা তোমার ফোন রিসিভ করতে বিরক্ত বোধ করে, তাদেরকে ভুল প্রমাণ করাটা কি তোমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন হওয়া উচিত না? প্রতিশোধ নেওয়া মানে এই নয় যে তুমি তাদের ক্ষতি করবে। সেরা প্রতিশোধ হল নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তাদের ডাক তোমার কানে পৌঁছাবে না। সেরা প্রতিশোধ হল তুমি এতটাই ভালো থাকবে, এতটাই সফল হবে যে তোমাকে দেখে তাদের নিজেদের জীবনটাকে তুচ্ছ মনে হবে। কিন্তু সেটা কিভাবে করবে? পকেটে টাকা নেই, মনে জোর নেই, চারপাশে অন্ধকার। এখান থেকে ঘুরে দাঁড়ানোর রাস্তাটা কি? রাস্তা আছে, খুব কঠিন রাস্তা, কিন্তু রাস্তা আছে। এটাকে বলে দ্য লোন উলফ পাথ বা একলা চলনীতি। এখন তোমাকে কিছু নির্মম সিদ্ধান্ত নিতে হবে, কিছু কঠিন কাজ করতে হবে যা তুমি আগে কখনো করনি। পরের সেকশনে আমি তোমাকে এক্স্যাক্টলি সেই রোড ম্যাপটা দেব। আমি তোমাকে বলবো কিভাবে এই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে আসতে হয়, কিভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করে আধ্যাত্মিকতা এবং কাজের মাধ্যমে নিজেকে ইস্পাত কঠিন করে তুলতে হয়। তুমি কি শুনতে চাও কিভাবে একটা সাধারণ ছেলেকে সিগমা বা হাই ভ্যালিউ ম্যানে পরিণত করা যায়? তুমি কি জানতে চাও কিভাবে রাতের কান্নাকে সকালের জ্বালানিতে রূপান্তর করতে হয়? তাহলে প্রস্তুত হও, কারণ পরের পর্বটা তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। কান্না শেষ? চোখ মুছে ফেলেছ? গুড। অনেক হয়েছে। বালিশ অনেক ভিজিয়েছ, দেবদাস হয়ে অনেক ঘুরেছ, স্যাড সং অনেক শুনেছ। এবার ওসব ড্রামা বন্ধ করো। এবার একটু কাজের কথায় আসি। সেকশন 2তে তোমাকে দেখিয়েছি সমাজ কতটা নিষ্ঠুর। এখন সেকশন 3তে আমি তোমাকে শেখাবো কিভাবে এই নিষ্ঠুর সমাজকে নিজের পায়ের নিচে আনতে হয়। আমি তোমাকে শেখাবো কিভাবে একটা ভাঙাচোরা ছেলেকে লৌহ মানবে পরিণত করতে হয়। এই ট্রান্সফরমেশন বা পরিবর্তনটা সহজ হবে না। এটা হবে নরকের আগুনের ওপর দিয়ে হাঁটার মতো। তোমার শরীর জ্বলবে, মন চাইবে পালিয়ে যেতে, কিন্তু তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। তুমি কি প্রস্তুত? প্রথম সূত্র, অদৃশ্য হয়ে যাও, গো ডার্ক। আজ এই মুহূর্ত থেকে আগামী 6 মাসের জন্য তুমি পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে, আক্ষরিক অর্থে গায়েব। ফেসবুক ডিঅ্যাক্টিভেট করো, ইনস্টাগ্রাম আনইনস্টল করো, বন্ধুদের আড্ডা, চায়ের দোকানে পলিটিক্স নিয়ে তর্ক, কাজিনদের বিয়েতে গিয়ে মেয়ে দেখা, সব বন্ধ, একদম সব। মানুষ ভাবুক তুমি মরে গেছ, মানুষ ভাবুক তুমি গ্রাম ছেড়ে পালিয়েছ, মানুষ ভাবুক তুমি ডিপ্রেশনে শেষ হয়ে গেছ। কাউকে কোনো জবাব দেওয়ার দরকার নেই। আই এম ওয়ার্কিং অন মাইসেলফ এই স্ট্যাটাস দেওয়ারও দরকার নেই। মনে রাখবে, সিংহ শিকারের আগে গর্জন করে না, সে নিঃশব্দে ওত পেতে থাকে। তুমি নিজেকে একটা ঘরের মধ্যে বা একটা রুটিলের মধ্যে বন্দি করে ফেলবে। একে বলে মাঙ্ক মোড বা সন্ন্যাসীর জীবন। এই 6 মাস তোমার জীবনে কোনো আনন্দ থাকবে না, কোনো বিনোদন থাকবে না, কোনো প্রেম থাকবে না, থাকবে শুধু কাজ, ঘুম আর নামাজ। দ্বিতীয় সূত্র, শরীরকে মন্দির বানাও, বিল্ড ইয়র বডি। তোমার মন যখন ভেঙে চুরমার, তখন শরীরকে গড়তে শুরু করো। এটা কোনো অপশন নয়, এটা বাধ্যতামূলক। কেন জানো? কারণ যখন তুমি জিমে গিয়ে লোহা তোলো, যখন তোমার পেশি ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হয়, তখন তোমার মস্তিষ্কের মানসিক ব্যথাটা শারীরিক ব্যথায় কনভার্ট হয়ে যায়। ফিজিক্যাল পেন মেন্টাল পেনকে সাপ্রেস করে দেয়। প্রতিদিন সকালে উঠে দৌড়াও, পুশ আপ দাও, শরীর থেকে ঘাম ঝরাও। ঘামের একটা অদ্ভুত শক্তি আছে। ঘাম যখন শরীর থেকে বের হয়, তখন তার সাথে তোমার ভেতরের নেগেটিভিটি, তোমার রাগ, তোমার হতাশা সব বেরিয়ে যায়। তাছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে যখন দেখবে তোমার শরীরটা পাল্টাচ্ছে, তোমার শোল্ডার চওড়া হচ্ছে, তোমার চেস্ট বাইরে আসছে, তখন অটোমেটিক্যালি তোমার কনফিডেন্স বেড়ে যাবে। মনে হবে আমি আমার শরীরকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, তাহলে আমি আমার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবো। একটা দুর্বল শরীরের মানুষ কখনো শক্তিশালী মনের অধিকারী হতে পারে না। তৃতীয় সূত্র, স্কিল এবং টাকা।
চেজ স্কিলস নট পিপল। খুব তিতকুটে কথা, কিন্তু টাকার বিকল্প শুধু টাকাই। মেয়েরা নিরাপত্তা খোঁজে, সমাজ ক্ষমতা খোঁজে, আর এই দুটোই আসে অর্থনৈতিক স্বাধীনতা থেকে। তুমি যদি ভাবো টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাহলে তুমি বোকা। টাকা দিয়ে সুখ কেনা না গেলেও টাকা তোমাকে সেই স্বাধীনতা দেয় যেখানে তুমি তোমার মতো করে বাঁচতে পারো। টাকা থাকলে তোমার বাবাকে সরকারি হাসপাতালে ফ্লোরে শুয়ে ধুকে ধুকে মরতে হবে না। টাকা থাকলে তোমার স্ত্রীকে অন্যের কাছে হাত পাততে হবে না। তাই এই 6 মাস পাগলের মতো স্কিল শেখো। ফ্রিল্যান্সিং, কোডিং, ভিডিও এডিটিং বা ছোটখাটো ব্যবসা, যে কোনো কিছু। ইউটিউবে হাজার হাজার ফ্রি রিসোর্স আছে। অজুহাত দিও না যে আমার ল্যাপটপ নেই বা আমার টাকা নেই। যার জেদ আছে সে ভাঙা ফোন দিয়েও বিশ্ব জয় করতে পারে। প্রতিটা দিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি নতুন কি শিখলাম যা আমাকে কালকের চেয়ে 1 টাকা বেশি ইনকাম করতে সাহায্য করবে? প্রেমিকার মেসেজের রিপ্লাই দেওয়ার চেয়ে ক্লায়েন্টের ইমেল বা নতুন কাজের আইডিয়া জেনারেট করা অনেক বেশি লাভজনক। মনে রেখো, পকেটে যখন গান্ধী বা বঙ্গবন্ধুর ছবিওয়ালা কাগজগুলো থাকে তখন বুকের ব্যথা অনেক কম অনুভূত হয়। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, রবের সাথে কানেকশন, দ্য স্পিরিচুয়াল অ্যাঙ্কার। দেখো ভাই, আমি কোনো হুজুর নই, আমি তোমাকে ওয়াজ করছি না, আমি তোমাকে সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলছি। মানুষ বেঈমান, আমি, তুমি, আমরা সবাই বেঈমান। আজ আছি, কাল নেই। আজ ভালো ব্যবহার করছি, কাল স্বার্থে আঘাত লাগলে ছোবল দেব। কিন্তু একজন আছেন যিনি কখনো বেঈমানি করেন না, তিনি তোমার সৃষ্টিকর্তা। তোমার ওই মাঝরাতের কান্নাটা বালিশে না ফেলে জায়নামাজে ফেলো। বিশ্বাস করো, এর চেয়ে বড় থেরাপি পৃথিবীতে আর নেই। রাত 3টে যখন তুমি অজু করে সেজদায় গিয়ে ফিসফিস করে বলো, হে আল্লাহ, আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না, তুমি আমাকে সাহায্য করো, তখন যে শান্তিটা পাওয়া যায় তা পৃথিবীর কোনো মদে, কোনো নারী সঙ্গে বা কোনো বিনোদনে পাওয়া যায় না। মানুষকে তোমার কষ্টের কথা বললে তারা হাসবে বা বিরক্ত হবে, কিন্তু উপরওয়ালাকে বললে তিনি খুশি হন, তিনি শুনতে চান, তিনি অপেক্ষা করেন কখন আমার বান্দা আমার কাছে আসবে। তুমি যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও তখন তুমি আর একা নও, তখন মহাবিশ্বের মালিক তোমার সাথে। আর যার সাথে স্বয়ং আল্লাহ আছেন তার আবার একাকিত্ব কিসের, তার আবার ডিপ্রেশন কিসের? তুমি যদি স্পিরিচুয়ালি স্ট্রং হও তাহলে দুনিয়ার কোনো ঝড় তোমাকে নড়াতে পারবে না। তুমি তখন বুঝবে যে এই প্রেমিকা চলে যাওয়া, এই চাকরি যাওয়া, এগুলো সব ছোটখাটো পরীক্ষা, আসল গন্তব্য অনেক দূরে। পঞ্চম সূত্র, আবেগ নিয়ন্ত্রণ, স্টোইসিজম। আজ থেকে প্রতিজ্ঞা করো, তুমি আর রিয়্যাক্ট করবে না। কেউ তোমাকে গালি দিল, চুপ থাকো। কেউ তোমাকে ছেড়ে চলে গেল, দরজা খুলে দাও। কেউ তোমাকে অপমান করল, মুচকি হাসো। তোমার ইমোশন বা আবেগ হলো তোমার সবচেয়ে বড় দুর্বলতা। মানুষ যখন বুঝতে পারে যে তোমাকে খোঁচা দিলে তুমি রেগে যাও বা তোমাকে ইগনোর করলে তুমি কষ্ট পাও, তখন তারা তোমাকে পুতুলের মতো নাচাতে শুরু করে। হাতের রিমোট কন্ট্রোলটা নিজের কাছে রাখো, কাউকে সেই চাবি দিও না। পাথরের মতো হয়ে যাও। পাথরকে আঘাত করলে পাথরের কিছু হয় না, কিন্তু যে আঘাত করে তার হাত ব্যথা হয়। তুমি হবে সেই পাথর। তোমার চোখের জল, তোমার রাগ, তোমার ভালোবাসা, এগুলো খুব দামি জিনিস। এগুলো যার তার জন্য খরচ করো না, এগুলো জমিয়ে রাখো। এই রাগটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করো। যখন কাজ করতে করতে ক্লান্ত লাগবে, যখন মনে হবে আর পারছি না, তখন চোখ বন্ধ করে সেই মানুষগুলোর মুখ মনে করবে যারা তোমাকে বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না। সেই প্রেমিকার মুখ মনে করবে যে তোমাকে ছেড়ে অন্য কারো বাইকে উঠেছে। সেই আত্মীয়দের কথা মনে করবে যারা তোমার বাবার সামনে তোমাকে অপমান করেছিল। ওই অপমানগুলো ভোলা যাবে না, ওগুলো হবে তোমার রকেট ফুয়েল। ওই জেদ থেকে শক্তি নাও, বলো আমি ক্লান্ত হতে পারি কিন্তু আমি থামব না। যতক্ষণ না আমি এদের ভুল প্রমাণ করছি ততক্ষণ আমি থামব না। ষষ্ঠ সূত্র, বই পড়ো এবং মেন্টরশিপ নাও। তুমি যা ফেস করছো তা পৃথিবীতে নতুন কিছু নয়। 1000 বছর ধরে পুরুষরা এই কষ্টের মধ্য দিয়ে গেছে। যারা এই নরক পার করে সফল হয়েছে তাদের জীবনী পড়ো। মার্কাস অরেলিয়াস, নেলসন ম্যান্ডেলা বা আমাদের নবীজির জীবনী পড়ো। দেখো তারা কতটা কষ্টের মধ্যে ধৈর্য ধরেছিলেন। বই পড়লে তোমার মেন্টালিটি চেঞ্জ হবে। তুমি তখন আর পাড়ার মোড়ের সস্তা চিন্তার ছেলেদের মতো ভাববে না। তোমার চিন্তা হবে গ্লোবাল, তোমার ভিশন হবে অনেক বড়।
ভাই আমার, এই ট্রান্সফরমেশনটা একদিনে হবে না। প্রথম কয়েকদিন খুব জঘন্য লাগবে, মনে হবে সব ছেড়ে দিয়ে আবার আগের জীবনে ফিরে যাই। মনে হবে একটু ফেসবুকটা চেক করি, দেখি ও কি করছে। কিন্তু খবরদার, ফিরে যাওয়া মানে হেরে যাওয়া। ফিরে যাওয়া মানে আবার সেই অপমানের জীবনে প্রবেশ করা। যখনই দুর্বল লাগবে তখনই নিজেকে মনে করাবে, আমি সাধারণ কেউ নই, আমি একটা ফিনিক্স পাখি, আমাকে ছাই থেকেই উঠতে হবে। তুমি যদি এই প্রসেসটা ফলো করতে পারো মাত্র 6 মাস, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 6 মাস পর তুমি নিজেকেই চিনতে পারবে না। আয়নায় যাকে দেখবে সে এক অন্য মানুষ। তার চোখে কোনো ভয় নেই, কোনো হাহাকার নেই, তার চোখে আছে প্রশান্তি আর আত্মবিশ্বাস। তখন দেখবে যেই মানুষগুলো আজ তোমাকে ব্লক করেছে তারাই ফেক আইডি খুলে তোমাকে ফলো করছে। যেই আত্মীয়রা তোমাকে তাচ্ছিল্য করত তারাই তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অপেক্ষা করছে। এটাই পাওয়ার, এটাই আসল প্রতিশোধ। এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেকশন 4-এ আমি তোমাকে শেষ কিছু কথা বলবো। আমি তোমাকে একটা বিদায়ী বার্তা দেব, যা শোনার পর তোমার বুকের ভেতর থেকে ওই ভারী পাথরটা নেমে যাবে। তোমার মনে হবে আকাশটা আর ভারী নয়, আকাশটা এখন পরিষ্কার। তুমি কি প্রস্তুত সেই ফিনিশিং টাচ বা শেষ কথাগুলো শোনার জন্য? আমাদের জার্নি প্রায় শেষ। আমরা অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে এসেছি, বাস্তবতার তেতো স্বাদ নিয়েছি এবং নিজেকে নতুন করে গড়ার শপথ নিয়েছি। এখন এই শেষ মুহূর্তে আমি তোমাকে একটা ভবিষ্যতের ছবি দেখাতে চাই। চোখ বন্ধ করে একটু ভাবো। আজ থেকে 5 বছর পর তুমি একটা শান্ত বারান্দায় দাঁড়িয়ে আছো, হাতে ধোঁয়া ওঠা কফির মগ, সামনে বিশাল শহর বা কোনো পাহাড়। তোমার পরনে একটা দামি স্যুট বা সাধারণ কিন্তু রুচিশীল পোশাক। তোমার চেহারায় একটা গাম্ভীর্য আছে, কিন্তু কোনো ক্লান্তি নেই। তোমার চোখের নিচে এখন আর কালি নেই, তোমার পকেটে এখন আর শূন্যতা নেই, এবং সবচেয়ে বড় কথা, তোমার মনের ভেতর এখন আর কোনো হাহাকার নেই। তুমি পেছনের দিকে তাকালে, সেই 5 বছর আগের রাতটার কথা মনে পড়ল, যেই রাতে তুমি বালিশে মুখ গুজে কেঁদেছিলে, যেই রাতে মনে হয়েছিল আকাশটা ভেঙে পড়ছে তোমার মাথায়। আজ সেই স্মৃতিটা মনে করে তোমার আর কান্না আসছে না, বরং তোমার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠল, একটা বিজয়ের হাসি। তুমি মনে মনে বলছো, ধন্যবাদ, ধন্যবাদ সেই সব মানুষকে যারা আমাকে ছেড়ে গিয়েছিল, ধন্যবাদ সেই সব পরিস্থিতিকে যা আমাকে ভেঙে চুরমার করে দিয়েছিল, কারণ তারা না ভাঙলে আমি আজ এভাবে গড়ে উঠতে পারতাম না। ভাই আমার, মনে রেখো, জাপানিরা একটা খুব সুন্দর শিল্প মানে, যার নাম কিন্তসুগি। যখন কোনো দামি মাটির পাত্র ভেঙে যায় তখন তারা সেটাকে ফেলে দেয় না, তারা ভাঙা টুকরোগুলোকে সোনা দিয়ে জোড়া লাগায়, ফলে পাত্রটা আগের চেয়েও সুন্দর এবং দামি হয়ে ওঠে। তুমিও সেই ভাঙা পাত্র, তোমার হৃদয় ভেঙেছে, স্বপ্ন ভেঙেছে, কিন্তু তুমি যদি নিজেকে এই পরিশ্রম, ধৈর্য এবং ঈমানের সোনা দিয়ে জোড়া লাগাতে পারো, তাহলে তুমি হবে মাস্টারপিস, যার গায়ে আঘাতের দাগ আছে, কিন্তু সেই দাগগুলোই তার সৌন্দর্য। যুদ্ধফেরত সৈনিকের গায়ে যদি কোনো কাটাছেঁড়ার দাগ না থাকে, তাহলে সে কিসের যোদ্ধা? তোমার বুকের ওই কষ্টগুলো, ওই অপমানগুলো, এগুলোই তোমার মেডেল, এগুলোই তোমার ট্রফি। এগুলো লুকিয়ে রেখো না, এগুলো তোমাকে মনে করাবে যে তুমি কি কি সহ্য করে এখানে এসেছ। আজ রাতে যখন আবার একা লাগবে, যখন আকাশটা আবার ভারী হয়ে আসবে, তখন আকাশের দিকে তাকিয়ে একটা কথা বলো, বলো, তুমি যত খুশি বৃষ্টি ঝরাতে পারো, কিন্তু আমাকে গলাতে পারবে না। আমি মাটির তৈরি পুতুল নই, আমি পাথরের তৈরি ভাস্কর্য। আর একটা শেষ কথা, এই ভিডিওটা শেষ হওয়ার পর বা স্ক্রিপ্টটা পড়ার পর প্লিজ আবার সেই পুরনো রুটিনে ফিরে যেও না, আবার সেই সস্তা বিনোদনে নিজেকে ভাসিয়ে দিও না। আজ রাতটাই হোক তোমার পরিবর্তনের রাত। আজ রাতে আর কান্না নয়, আজ রাতে হবে পরিকল্পনা। খাতা কলম নিয়ে বসো, লেখো আগামীকাল থেকে তুমি কি কি করবে, লেখো তুমি কাকে কাকে জীবন থেকে ডিলিট করবে, লেখো তুমি কোন স্কিলটা শিখবে। চোখের জলকে কালিতে রূপান্তর করো এবং নিজের ভাগ্য নিজে লেখো। মনে রেখো, যখন একটা ছেলে নীরবে কাঁদে, আকাশ ভারী হয় ঠিকই, কিন্তু বৃষ্টির পরেই আকাশ সবচেয়ে বেশি পরিষ্কার হয়। বৃষ্টির পরেই রংধনু ওঠে। তোমার জীবনের বৃষ্টি এখন ঝরছে, ঝরতে দাও, সবটুকু ঝরতে দাও, কারণ এরপর যে রোদটা উঠবে, সেই রোদের তেজ সহ্য করার ক্ষমতা ওই নিন্দুকদের থাকবে না।
তুমি একা নও, আমি আছি তোমার সাথে। আমাদের মতো লক্ষ লক্ষ লড়াকু ভাই আছে তোমার সাথে, যারা প্রতি রাতে নিজেদের সাথে যুদ্ধ করে সকালে বিজয়ী বেশে বেরোয়। তুমি সেই দলের একজন। মাথা উঁচু করো, বুক চিতিয়ে দাঁড়াও, চোখের জল মুছে ফেলো, কারণ রাজার চোখে জল মানায় না। রাজাকে মানায় সিংহাসনে, আর তোমার সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে। যাও, গিয়ে নিজের রাজত্ব বুঝে নাও। রাত এখন কয়টা? 2, 3? তুমি এখনো জেগে আছো? জানি, ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করছো, কিন্তু চোখের পাতায় ঘুম নেই। বুকের ভেতর একটা অস্থিরতা, একটা চাপা কষ্ট যা কাউকে বলা যায় না। ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে আছো, কিন্তু কোনো নোটিফিকেশন নেই, কেউ খোঁজ নেওয়ার নেই। কেন জানো? কারণ তোমার পকেট এখন ফাঁকা। আজ আমি তোমাকে কোনো মিথ্যে সান্ত্বনা দিতে আসিনি। আমি তোমাকে বলতে আসিনি যে সব ঠিক হয়ে যাবে বা টাকাই সব না। আমি এসেছি তোমাকে আয়না দেখাতে, সেই আয়না যেটাতে তুমি নিজের বর্তমান অবস্থাটা স্পষ্ট দেখতে পাবে। আজকে টপিকটা খুব তিতো, গেলার সময় গলায় আটকাবে, চোখে জল আসবে, কিন্তু বিশ্বাস করো ভাই, এই তিতো ওষুধটাই এখন তোমার দরকার। টপিকটা হলো, পকেটে টাকা না থাকলে কেউ চিনে না। এটাই বাস্তবতা। শুনতে খারাপ লাগছে? লাগুক। সত্য সবসময় কদর্য হয়, সুন্দর তো শুধু মিথ্যেগুলো হয়। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব এগুলো নাকি নিঃস্বার্থ। আমাদের শেখানো হয়েছে মানুষ মানুষকে তার মন দেখে বিচার করে। কিন্তু বড় হওয়ার পর যখন জীবনের আসল লড়াইটা শুরু করলে, তখন কি দেখলে? তুমি দেখলে তোমার ফোন বুকটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। যেই বন্ধুরা আগে কথায় কথায় পার্টি দিত, আড্ডা দিত, তারা এখন আর ডাকে না। কেন? কারণ তুমি এখন আর কন্ট্রিবিউট করতে পারো না। রেস্টুরেন্টের বিল শেয়ার করার সামর্থ্য তোমার নেই, তাই আড্ডার আসরে তুমি এখন বেমানান। তুমি লক্ষ্য করেছ আত্মীয় স্বজনদের গলার সুর বদলে গেছে। আগে ফ্যামিলি গেট টুগেদারে তোমাকে মধ্যমণি করা হতো, তোমার মতামত নেওয়া হতো। আর আজ তুমি এক কোণায় বসে থাকো, কেউ তোমার দিকে তাকিয়েও দেখে না, কোনো সিরিয়াস আলোচনায় তোমার ডাক পড়ে না। কারণ সমাজ মনে করে যার পকেটে টাকা নেই তার মাথায় বুদ্ধিও নেই, তার পরামর্শের কোনো দাম নেই। এটাই কি সেই পৃথিবী নয় যা তুমি এতদিন চিনতে? নাকি পৃথিবীটাই ঠিকই ছিল, তুমিই ভুল চশমা পড়েছিলে? ভাই, একটু ভাবো, শেষ কবে কেউ তোমাকে ফোন করে শুধু জিজ্ঞেস করেছে কেমন আছিস, কোনো কাজ ছাড়া, কোনো স্বার্থ ছাড়া? মনে করতে পারছো না তো? পারবে না, কারণ যখন তোমার সময় খারাপ যায় তখন তোমার অস্তিত্বটাই অন্যদের কাছে ঝাপসা হয়ে যায়। মানুষ সূর্যের পুজো করে, নিভে যাওয়া প্রদীপের দিকে কেউ তাকায় না। তোমার পকেট যখন গরম ছিল তখন তোমার জোকসগুলোও খুব হাসির ছিল, তোমার ভুল সিদ্ধান্তগুলোকেও মানুষ ইউনিক আইডিয়া বলতো। আর আজ তুমি সঠিক কথা বললেও মানুষ সেটাকে পাগলামি ভাবে। তুমি হয়তো ভাবছো আমার তো ভালোবাসা আছে, আমার মানুষটা আমাকে বোঝে। সত্যিই কি তাই? একটু গভীরে গিয়ে দেখো। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এটা আমি বলছি না, এটা হাজার বছরের ইতিহাস বলছে। যখন তুমি দিনের পর দিন বেকার বসে আছো, মাসের শেষে বিল মেটানোর টাকা নেই, তখন সেই ভালোবাসার মানুষটার চোখের দিকে তাকিয়ে দেখো। সেই চোখে কি আগের মতো মুগ্ধতা আছে, নাকি সেখানে এখন বিরক্তি আর করুণা? ঝগড়াগুলো কি বাড়ছে না? ছোটখাটো কারণে কি অশান্তি হচ্ছে না? তুমি হয়তো ভাবছো এগুলো এমনি হচ্ছে। না ভাই, এগুলো এমনি হচ্ছে না। এর শেকড় ওই খালি পকেটে। মেয়েটা হয়তো তোমাকে ভালোবাসে, কিন্তু নিরাপত্তাহীনতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর সমাজ তাকে সারাক্ষণ মনে করিয়ে দিচ্ছে যে তুমি একজন ব্যর্থ পুরুষ। একজন পুরুষের সবচেয়ে বড় মেকআপ বক্স হলো তার ওয়ালেট। এটা শুনতে খুব খারাপ, খুব চিপ শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই এই মেটেরিয়ালিস্টিক পৃথিবীর নিয়ম। তোমার চরিত্র হীরার মতো হতে পারে, তুমি পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ হতে পারে, কিন্তু দিন শেষে যদি তুমি তোমার পরিবারের মুখে অন্ন তুলে দিতে না পারো, ওষুধের বিল মেটাতে না পারো, তাহলে সমাজ তোমাকে অপদার্থ ছাড়া আর কিছু বলবে না। তুমি এখন যে ডিপ্রেশনে ভুগছ, এই যে মাঝরাতে একা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছ, এর মূল কারণ কি জানো? তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। তুমি এখন আর নিজেকে নিজের চোখে দেখো না, তুমি নিজেকে দেখো সমাজের চোখে।
আর সমাজের চোখে তোমার রেটিং এখন 0। এই যে তুমি নিজেকে গুটিয়ে নিয়েছ, কারো সাথে মেশো না, লজ্জায় কোনো অনুষ্ঠানে যাও না, কারণ একটাই, পাছে কেউ জিজ্ঞেস করে ফেলে কি করছো এখন। এই প্রশ্নটা এখন তোমার কাছে বুলেটের মতো লাগে। তুমি উত্তর দিতে পারো না, তোতলামি করো, মিথ্যে অজুহাত দাও, এই তো কিছু একটা দেখছি, ব্যবসার প্ল্যান করছি, এসব বলে পালিয়ে আসো। তারপর বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে চোখের জল ফেলো, যাতে কান্নার শব্দটা কেউ না শোনে। তুমি একা, ভীষণ একা। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, এই একাকিত্বটা সাপ নয়, এটা একটা সুযোগ। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। যখন তোমার পকেটে টাকা থাকে তখন তোমার চারপাশে যে ভিড়টা থাকে সেটা হলো নয়েজ বা কোলাহল। সেখানে কে আসল আর কে নকল সেটা চেনা যায় না। কিন্তু যখন পকেট খালি হয়ে যায় তখন সেই কোলাহল থেমে যায়, চারপাশ শান্ত হয়ে যায়, মানুষগুলো ছিটকে সরে যায়, আর তখনই আসল সত্যটা বেরিয়ে আসে। এখন যাদের পাশে দেখছো না তারা কোনোদিন তোমার ছিলই না, তারা ছিল তোমার ভালো সময়ের মাছি। ভনভন করত কারণ সেখানে মধু ছিল, মধু শেষ, মাছিও শেষ। এতে কি তোমার লস হলো? না, তোমার লাভ হলো। আবর্জনাগুলো জীবন থেকে নিজে নিজেই পরিষ্কার হয়ে গেল। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে এটা মেনে নিতে। যে বন্ধুটাকে ভাই বলে ডাকতে, যার জন্য তুমি একসময় নিজের পকেট খরচ বাঁচিয়ে গিফট কিনেছ, সে আজ তোমার ফোন ধরে না। যে আত্মীয় বিপদে পড়লে তুমি সবার আগে ছুটে যেতে, আজ তোমার বিপদে সে ব্যস্ত থাকার ভান করে। এই কষ্টটা পেতে দাও, এই আগুনটা বুকে জ্বলতে দাও। এটাকে নিভিও না, কারণ এই আগুনটাই তোমাকে পোড়াবে না, তোমাকে খাঁটি সোনায় পরিণত করবে। আমাদের সমস্যা কি জানো? আমরা বাস্তবতা মেনে নিতে চাই না। আমরা একটা কল্পনার জগতে বাস করতে পছন্দ করি যেখানে সবাই ভালো। আমরা ভাবি আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে? ভাই, তুমি হরিণ হয়ে জন্মেছ, তুমি কারো ক্ষতি করনি, কিন্তু বাঘ যখন তোমাকে খেতে আসবে তখন সে এটা ভাববে না যে তুমি কতটা ভালো ছিলে। সে দেখবে তুমি দুর্বল, আর প্রকৃতি দুর্বলকে দয়া করে না, সমাজও দুর্বলকে দয়া করে না। সমাজ দুর্বলকে পিষে মারে। আজকের এই স্ক্রিপ্টটা তোমার জন্য একটা ওয়েক আপ কল। অনেক হয়েছে, অনেক কেঁদেছ, অনেক ব্লেম গেম খেলেছ। ও কেন এমন করলো, সে কেন চলে গেল, এসব ভেবে ভেবে নিজের আয়ু কমিয়েছ। কিন্তু তাতে কি পকেটের অবস্থা বদলেছে? তাতে কি ব্যাংকের ব্যালেন্স বেড়েছে? বাড়েনি। বরং তুমি যত দুর্বল হয়েছ, মানুষ তোমাকে তত বেশি অবজ্ঞা করেছে। মনে রেখো, মানুষ করুণা করতে পারে, কিন্তু করুণার পাত্রকে কেউ সম্মান করে না। তুমি কি করুণা চাও নাকি সম্মান চাও? যদি সম্মান চাও তবে আগে এই কঠিন সত্যটা মেনে নাও, পকেটে টাকা না থাকলে কেউ চেনে না। এটা কোনো অভিযোগ নয়, এটা পৃথিবীর অপারেটিং সিস্টেম। তুমি সিস্টেমের সাথে যুদ্ধ করে জিততে পারবে না, তোমাকে সিস্টেমটা হ্যাক করতে হবে। তোমাকে এমন কেউ হতে হবে যাকে উপেক্ষা করা অসম্ভব। কিন্তু সেই রাস্তায় যাওয়ার আগে তোমাকে বুঝতে হবে তুমি এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছো। এই যে অন্ধকার গর্তটায় তুমি পড়ে আছো, এর গভীরতা কতটুকু সেটা মাপা দরকার। তুমি হয়তো ভাবছো টাকা কি সব? না, টাকা সব না। টাকা দিয়ে সুখ কেনা যায় না, টাকা দিয়ে মানসিক শান্তি কেনা যায় না। এসব দার্শনিক কথাবার্তা শুনতে খুব ভালো লাগে যখন পেট ভরা থাকে, কিন্তু যখন পেটে ক্ষুধা থাকে, যখন বাচ্চার স্কুলের বেতন বাকি থাকে, তখন এই দর্শনগুলো অর্থহীন মনে হয়। টাকা অক্সিজেনের মতো, যখন প্রচুর থাকে তখন আমরা ওটা নিয়ে ভাবি না, কিন্তু যখন থাকে না তখন ওটা ছাড়া আর কিছু ভাবা যায় না। দম বন্ধ হয়ে আসে। তুমি এখন সেই সাফোকেশনে আছো, তোমার দম বন্ধ হয়ে আসছে। তুমি চাইছো কেউ আসুক, কেউ এসে তোমার কাঁধে হাত রাখুক, কেউ বলুক চিন্তা করিস না, আমি আছি। কিন্তু কেউ আসছে না, কেউ আসবেও না। এবং এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তুমি অপেক্ষা করছো কোনো জাদুকর বা কোনো সুপারহিরোর জন্য, কিন্তু আয়নার দিকে তাকাও। ওই ক্লান্ত, বিধ্বস্ত, খোঁচা খোঁচা দাড়িওয়ালা মানুষটাই তোমার একমাত্র হিরো। ওই মানুষটাকেই উঠে দাঁড়াতে হবে। তুমি কি তৈরি সেই উঠে দাঁড়ানোর লড়াইটা শুরু করার জন্য, নাকি সারা জীবন এই অন্ধকার ঘরে বসেই পার করে দেবে আর ভাগ্যকে দোষ দেবে? তোমার বর্তমান পরিস্থিতি তোমার ডেস্টিনেশন না, এটা একটা চ্যাপ্টার মাত্র, একটা খুব জঘন্য, বেদনাদায়ক চ্যাপ্টার। কিন্তু গল্পের শেষটা এখনও লেখা হয়নি। কলমটা তোমার হাতেই আছে, শুধু কালির বদলে এখন রক্ত দিয়ে লিখতে হবে। তুমি কি রাজি? আমরা সমস্যাটা দেখেছি, আমরা দেখেছি কিভাবে তোমার পৃথিবীটা ছোট হয়ে এসেছে। এখন প্রশ্ন হলো কেন? কেন মানুষ এত স্বার্থপর?
কেন যে মানুষগুলো কাল পর্যন্ত তোমার সাথে গলায় গলা মিলিয়ে গান গাইত, আজ তারা তোমাকে দেখলে রাস্তা বদলায়? তুমি কি কোনো অপরাধ করেছ? তুমি কি তাদের সাথে খারাপ ব্যবহার করেছ? না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা তোমার বা তাদের ব্যক্তিগত নয়, সমস্যাটা মানুষের ডিএনএতে, সমাজের কাঠামো ভেতরে। আজকের এই সেকশনে আমরা সেই কেনর উত্তর খুঁজব। আমরা সমাজের চামড়াটা তুলে তার ভেতরের কদর্য কঙ্কালটা দেখব। এটা দেখতে খুব ভয়ঙ্কর, কিন্তু এটা না দেখলে তুমি কোনোদিনও এই ধাঁধা থেকে বেরোতে পারবে না। সবার আগে একটা খুব কঠিন সত্য হজম করো। পুরুষ মানুষের জন্য এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা বা আনকন্ডিশনাল লাভ বলে কিছু নেই। শুনতে খারাপ লাগছে? রাগে গা রিরি করছে? ভাবছ মায়ের ভালোবাসা তো নিঃস্বার্থ। হ্যাঁ, একমাত্র মায়ের ভালোবাসা কিছুটা নিঃস্বার্থ হতে পারে, কিন্তু বাকি পৃথিবী চলে একটা গোপন চুক্তির ওপর। একটা কথা প্রচলিত আছে, নারীরা, শিশুরা এবং পোষা কুকুর এরা ভালোবাসা পায় শুধুমাত্র তাদের অস্তিত্বের জন্য। একটা শিশু কিছুই করে না, শুধু খায় আর ঘুমায়, তবুও সবাই তাকে ভালোবাসে। একটা কুকুর ল্যাজ নাড়ালেই আমরা তাকে আদর করি। কিন্তু একজন পুরুষ? না ভাই, একজন পুরুষ ভালোবাসা পায় কেবল এবং কেবল তখনই যখন সে কিছু প্রোভাইড করতে পারে। তুমি একজন পুরুষের ভ্যালু বা মূল্য তখনই পাবে যখন তুমি অন্যের জীবনে কোনো ভ্যালু অ্যাড করতে পারবে। এটা শুনতে খুব কর্পোরেট বা ব্যবসায়িক মনে হতে পারে, কিন্তু সম্পর্কগুলো আসলে এক ধরনের ব্যবসায়ী। তোমার পকেট যখন ভরা ছিল তখন তুমি ছিলে একটা চলমান এটিএম মেশিন। মানুষ এটিএম মেশিনের যত্ন নেয়, এসি রুমে রাখে, সিকিউরিটি গার্ড দিয়ে পাহারা দেয়। কেন? কারণ ওটা টাকা দেয়। কিন্তু যেদিন এটিএম মেশিনটা নষ্ট হয়ে যায়, ডিসপ্লেতে আউট অফ সার্ভিস লেখা ওঠে, তখন কি হয়? মানুষ কি মেশিনটাকে জড়িয়ে ধরে কান্না করে? মানুষ কি বলে, আহারে মেশিনটার মন খারাপ? না, মানুষ বিরক্ত হয়, মেশিনে লাথি মারে, তারপর অন্য কোনো এটিএম খুঁজতে চলে যায়। তুমিও এখন সেই নষ্ট হয়ে যাওয়া এটিএম মেশিন। তোমার আউট অফ সার্ভিস সাইনবোর্ড দেখে মানুষ বিরক্ত হচ্ছে। তারা ভাবছে, এই লোকটা আমার কোনো কাজে আসছে না, উল্টো আমার সময় নষ্ট করছে। তুমি হয়তো ভাবছো, কিন্তু আমি তো মানুষ, আমি তো মেশিন না, আমার আবেগ আছে, অনুভূতি আছে। সমাজের কাছে তোমার আবেগের কোনো দাম নেই যদি না সেটা তাদের কোনো উপকারে আসে। সমাজ চলে বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা দিয়ে। আগে মানুষ চালের বদলে ডাল নিত, এখন মানুষ সঙ্গের বদলে স্ট্যাটাস নেয়, সময়ের বদলে সুবিধা নেয়। তোমার বন্ধুরা কেন পালিয়েছে জানো? এটা শুধু টাকার জন্য নয়, এটা স্ট্যাটাসের জন্য। মানুষ সব সময় তাদের সাথে মিশতে চায় যারা তাদের চেয়ে উপরে আছে বা অন্তত সমান লেভেলে আছে। মানুষ জিততে চায়, আর তুমি এখন একজন লুজার। মনোবিজ্ঞান বলে মানুষ অবচেতনভাবে মনে করে ব্যর্থতা একটা ছোঁয়াচে রোগ। তোমার পাশে বেশিক্ষণ থাকলে তোমার নেগেটিভ ভাইব, তোমার হতাশা, তোমার ব্যর্থতা তাদের গায়েও লেগে যেতে পারে। তারা তাদের উইনার ইমেজটা ধরে রাখতে চায়, তাই তোমাকে ছেটে ফেলাটা তাদের জন্য একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট। তারা তোমাকে ঘৃণা করে না, তারা আসলে নিজেদের পতনকে ভয় পায়। আর রিলেশনশিপ, প্রেমিকা বা স্ত্রী, এখানে ব্যাপারটা আরও গভীর এবং বায়োলজিক্যাল। হাজার হাজার বছর ধরে নারীদের মস্তিষ্কে একটা প্রোগ্রামিং সেট করা আছে, নিরাপত্তা বা সিকিউরিটি। আদিম যুগে যে পুরুষ শিকার করে খাবার আনতে পারত না, তার সাথে থাকলে নারী এবং তার সন্তান না খেয়ে মারা যেত। তাই নারীরা প্রাকৃতিকভাবেই এমন পুরুষ খোঁজে যে সক্ষম, যে শক্তিশালী, যার রিসোর্স আছে। আজকের যুগে শিকার করা মানে টাকা রোজগার করা। যখন তোমার পকেট খালি, তখন তুমি সেই আদিম অযোগ্য পুরুষের মতো, যে শিকার করতে ব্যর্থ। এটা দেখে তোমার সঙ্গীর মনে নিরাপত্তাহীনতা তৈরি হয়। সে হয়তো মুখে বলবে না, কিন্তু তার অবচেতন মন তাকে সিগন্যাল দিতে থাকে, এই লোকটা তোমাকে রক্ষা করতে পারবে না, এই লোকটার সাথে তোমার ভবিষ্যৎ অন্ধকার। তাই যখন সে তোমাকে ছেড়ে চলে যায় বা তোমার সাথে খারাপ ব্যবহার করে, সেটা সবসময় তার লোভ নয়, সেটা তার ভয়। সে ডুবন্ত জাহাজ থেকে নিজেকে বাঁচাতে চাইছে। তুমি টাইটানিক, সে লাইফ বোট খুঁজছে। এটা নিষ্ঠুর, কিন্তু এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি দুর্বলকে প্রজননের সুযোগ দেয় না, প্রকৃতি সবলকে বেছে নেয়। তুমি হয়তো নাইস গাই সিন্ড্রোমে ভুগছ। তুমি ভাবছো, আমি তো তাকে এত সময় দিয়েছি, এত কেয়ার করেছি, এত লয়াল ছিলাম, এগুলোর কি কোনো দাম নেই? ভাই, মার্কেট ভ্যালু আর ইমোশনাল ভ্যালু এক না। তুমি দোকানে গিয়ে যদি বলো, দোকানদার ভাই আমি খুব ভালো মানুষ, আমি খুব সৎ, আমাকে 1 প্যাকেট চাল দিন, সে কি দেবে? দেবে না, সে টাকা চাইবে। সম্পর্কও তাই। তোমার সততা, লয়্যালটি এগুলো হলো বোনাস, কিন্তু বেস প্রাইস হলো তোমার সক্ষমতা বা টাকা। তুমি বোনাস দিচ্ছ, কিন্তু আসল দামটাই দিতে পারছো না, তাই তোমার সততার কোনো মূল্য তাদের কাছে নেই। এবার আসো আত্মীয় স্বজনের কথায়। আমাদের সমাজে আত্মীয়রা হলো শেয়ার হোল্ডারদের মতো।
তারা ছোটবেলায় তোমাকে আদর করেছে, মুখে তুলে খাইয়েছে, এটাকে তারা একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হিসেবে দেখে। তারা আশা করে বড় হয়ে তুমি সেই বিনিয়োগের রিটার্ন বা ROI দেবে। তুমি বড় চাকরি করবে, তাদের নাম উজ্জ্বল করবে, তাদের বিপদে টাকা দেবে। যখন তুমি বেকার বা ব্যবসায় লস খেয়েছ, তখন তুমি তাদের কাছে একটা ব্যাড ইনভেস্টমেন্ট। আর লস প্রজেক্ট কেউ টানতে চায় না, তাই তারা তোমাকে খোঁচা দিয়ে কথা বলে। তাদের প্রতিটি কথা বিষের মতো লাগে, তাই না? অমুকে তো বাড়ি করে ফেললো, তুমি কি করলে? তমুকে তো BCS ক্যাডার হয়ে গেল, তুমি তো এখনো বাপের হোটেলে খাচ্ছ। এই তুলনাগুলো তোমাকে শেষ করে দিচ্ছে। কিন্তু তারা থামবে না, কারণ তারা তোমাকে দিয়ে তাদের সামাজিক স্ট্যাটাস বাড়াতে চেয়েছিল, আর তুমি সেটা পারোনি। তুমি তাদের ব্যর্থতা। সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো? সমাজ গরিবকে যতটা ঘৃণা করে, তার চেয়ে বেশি ঘৃণা করে সেই গরিবকে যে একসময় ধনী ছিল বা যার পোটেনশিয়াল ছিল কিন্তু সে পারেনি। হতে পারত কিন্তু হয়নি। এই ট্যাগটা খুব যন্ত্রণাদায়ক। মানুষ আসলে ফেক বা নকল নয়, মানুষ আসলে সুবিধাবাদী। তারা মুখোশ পরে থাকে। যখন তোমার পকেটে টাকা ছিল, তখন সেই টাকার গন্ধে তাদের মুখোশটা তোমার দিকে হাসছিল। আজ টাকা নেই, গন্ধ নেই, তাই মুখোশ খসে পড়েছে। তুমি এখন তাদের আসল, স্বার্থপর এবং কুৎসিত রূপটা দেখতে পাচ্ছ। তুমি যাকে বিশ্বাসঘাতকতা বলছো, সেটা আসলে তাদের প্রকৃতি। সাপ ছোবল দেবেই, বিছা কামড়াবেই। তুমি সাপের কাছ থেকে কোলাকুলি আশা করছিলে, এটাই তোমার ভুল। তোমার রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে সমাজের উপর, সিস্টেমের উপর। এই রাগটাকে ধরে রাখো, কিন্তু এই রাগটা দিয়ে নিজেকে পুড়িয়ে মেরো না। সমাজকে গালি দিয়ে কোনো লাভ নেই। মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি যেমন একটা ধ্রুব সত্য, তুমি চাইলেও এটাকে বদলাতে পারবে না। লাফ দিলে নিচে পড়তেই হবে। তেমনি টাকা ছাড়া সম্মান নেই, এটাও সমাজের মাধ্যাকর্ষণ শক্তি। তুমি যদি এখন চিৎকার করে বলো, এই সমাজ জঘন্য, টাকার চেয়ে মানুষের দাম বেশি হওয়া উচিত, তাতে কিচ্ছু বদলাবে না। সমাজ তার গতিতেই চলবে, তুমি শুধু কোন ঠাসা হয়ে যাবে। বুদ্ধিমান তারা যারা নিয়ম বদলানোর চেষ্টা করে না, বরং নিয়মটা শিখে খেলায় যেতে। তুমি এখন জানো খেলার নিয়মটা কি? নিয়মটা হলো নো মানি ইকুয়ালস টু নো ভ্যালু। তুমি এখন জানো কেন তোমার ফোন বাজে না। তুমি এখন জানো কেন তোমার প্রেমিকা অন্য ছেলের বাইকের পেছনে বসে। তুমি এখন জানো কেন আত্মীয়রা তোমাকে এড়িয়ে চলে। সবকিছুর মূলে ওই কাগজ, টাকা। এখন তোমার সামনে দুটো রাস্তা খোলা। এক, এই নিষ্ঠুর সত্যটা জেনে হতাশ হয়ে যাওয়া, নিজেকে ঘরের কোণে বন্দি করে ফেলা, আর সারা জীবন মানুষ খারাপ বলে বিলাপ করা। এটা করলে তুমি সত্যিই হেরে গেলে। সমাজ এটাই চায়। সমাজ চায় তুমি হারিয়ে যাও, যাতে তোমাকে দেখে তারা বলতে পারে, দেখো ও চেষ্টা করেও পারেনি। আর দুই, এই সত্যটাকে মেনে নেওয়া। হ্যাঁ, মেনে নেওয়া। ঠিক আছে, সমাজ টাকার পূজারী। ঠিক আছে, তোমরা আমাকে ভালোবাসো না কারণ আমার টাকা নেই। ফাইন, আমি এই খেলার নিয়ম বুঝে গেছি। যখন তুমি জানো যে তোমার ভ্যালু তোমার পকেটের সাথে যুক্ত, তখন ইমোশনাল হওয়া বন্ধ করো, কান্না বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো। কারণ অভিযোগ করে কেউ কোনোদিন ধনী হয়নি, চোখের জল দিয়ে কেউ কোনোদিন ইটের দেওয়াল গাঁথেনি। তোমাকে এখন ট্রান্সফরমেশনের পথে হাঁটতে হবে। তোমাকে সেই মানুষটা হতে হবে যাকে ইগনোর করার সাহস কারো থাকবে না। তোমাকে এমনভাবে ফিরে আসতে হবে যাতে যারা আজ তোমার ফোন ধরছে না, তারা একদিন তোমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য লাইনে দাঁড়ায়। প্রতিশোধ? হ্যাঁ, এটাই হবে তোমার প্রতিশোধ। চিৎকার করে নয়, ঝগড়া করে নয়, তোমার প্রতিশোধ হবে তোমার নীরব উত্থান। কিন্তু সেটা কিভাবে সম্ভব? পকেট তো ফাঁকা, মনোবল ভেঙে চুরমার। এই ধ্বংসস্তূপ থেকে কিভাবে একটা সাম্রাজ্য তৈরি করবে? কিভাবে নিজেকে মানসিকভাবে ইস্পাতের মতো শক্ত করবে? সেই ব্লুপ্রিন্ট, সেই অ্যাকশন প্ল্যান নিয়েই আমরা কথা বলবো পরের সেকশনে। তৈরি থেকো, কারণ এখন আমরা আর সমস্যার কথা বলবো না, এখন আমরা সমাধানের কথা বলবো। এবং সমাধানটা মোটেও সহজ হবে না, কিন্তু এটাই একমাত্র পথ। ভাই, অনেক হয়েছে। অনেক কেঁদেছ, অনেক অভিযোগ করেছ। এখন চোখের জল মোছার সময়। এখন সময় নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর। তুমি কি ভাবছ তুমি হেরে গেছ? না, তুমি হারোনি। তুমি শুধু একটা রিসেট বাটনে চাপ দিয়েছ। গেম এখনো শেষ হয়নি। আজকের এই সেকশনে আমরা কথা বলবো কিভাবে এই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উড়ে যাবে, কিভাবে শূন্য পকেট নিয়েও তুমি এমন এক মানসিকতা তৈরি করবে যা রাজার চেয়েও শক্তিশালী। সবার আগে একটা মেন্টাল শিফট দরকার। দুর্বল পুরুষ আর শক্তিশালী পুরুষের পার্থক্যটা বোঝো। দুর্বল পুরুষ কি করে? সে পকেটে টাকা না থাকলে মদ খায়, নেশা করে, দেবদাস হয়ে ঘুরে বেড়ায়। সে সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস দেয়,
কেউ আমাকে বোঝে না, জীবনটা বেদনার। সে চায় মানুষ তাকে সিম্প্যাথি বা করুণা দেখাক। সে ভাবে তার এই কান্না দেখে তার প্রেমিকা ফিরে আসবে বা বন্ধুরা তাকে সাহায্য করবে। কিন্তু শক্তিশালী পুরুষ কি করে? শক্তিশালী পুরুষ তার পরিস্থিতি মেনে নেয়। সে কোনো স্ট্যাটাস দেয় না, সে কাউকে ফোন করে কান্নাকাটি করে না। সে চুপ হয়ে যায়, একদম চুপ। সে হঠাৎ করে উধাও হয়ে যায়। সে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে নেয়। এটাকে বলে আন্ডারগ্রাউন্ড সিজন বা মাঙ্ক মোড। তোমাকে এখন এই মোডে যেতে হবে। আগামী 6 মাসের জন্য তুমি মৃত। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। ধরে নাও তুমি মারা গেছো। সমাজের জন্য, বন্ধুদের জন্য, আত্মীয়দের জন্য তুমি আর নেই। কোনো পার্টি নেই, কোনো আড্ডা নেই, কোনো বিয়ে বাড়ি নেই। তোমার ফোনটা শুধু কাজের জন্য ব্যবহার হবে, রিলস দেখার জন্য না। তুমি যখন একা থাকবে তখন তোমার মাথার ভেতরের শয়তানগুলো তোমাকে ভয় দেখাবে। আমি কি পারবো? আমার তো কিছু নেই। তখন নিজেকে একটা কথা বলবে, তীরকে যত বেশি পেছনে টানা হয় সে তত বেশি বেগে সামনে ছোটে। জীবন এখন তোমাকে পেছনে টানছে, তোমাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এর মানে হলো জীবন তোমাকে বড় কোনো লম্ফ দেওয়ার জন্য প্রস্তুত করছে। তোমার পকেট ফাঁকা মানে তোমার হারানোর কিছু নেই। আর যার হারানোর কিছু নেই সেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী মানুষ, কারণ সে যে কোনো ঝুঁকি নিতে পারে। এখন প্রশ্ন হলো, প্র্যাকটিক্যালি তুমি কি করবে? টাকা তো আকাশ থেকে পড়বে না। 1. কাজকে ছোট মনে করা বন্ধ করো। তোমার ইগো বা অহংকারকে ড্রেনে ফেলে দাও। তুমি হয়তো মাস্টার্স পাস, কিন্তু এখন তোমার পকেট ফাঁকা। এই অবস্থায় যদি তোমাকে রিক্সা চালাতে হয় বা ছোট কোনো দোকানে কাজ করতে হয়, করো। সৎ পথে যে কোনো কাজ করা সম্মানের। ঘরে বসে বাপের অন্নে বেঁচে থাকার চেয়ে রাস্তায় হকারি করা 1000 গুণ শ্রেষ্ঠ। ওই ছোট কাজ থেকে আসা 100 টাকা তোমাকে যে আত্মবিশ্বাস দেবে তা কোটি টাকা দিয়েও কেনা যায় না। 2. স্কিল বাড়াও, ডিগ্রি নয়। আজকের যুগে সার্টিফিকেটের দাম কাগজের সমান। দাম হলো স্কিলের। তুমি কি জানো? তুমি কি ভালো কথা বলতে পারো? তুমি কি ভালো লিখতে পারো? তুমি কি সেলস বোঝো? তুমি কি এডিটিং পারো? মানুষ তোমাকে টাকা দেবে তোমার ভ্যালিউর জন্য। তাই ইউটিউব দেখে, ফ্রি রিসোর্স ব্যবহার করে নিজেকে কোনো একটা কাজে দক্ষ করে তোলো। নিজেকে এতটাই দক্ষ করো যে মানুষ তোমাকে খুঁজতে বাধ্য হয়। 3. সাইলেন্স বা নীরবতা। সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে, তারা কিছু করার আগেই সবাইকে বলে বেড়ায়, আমি এটা করব, আমি ওটা করব। না ভাই, তোমার প্ল্যান কাউকে বলো না, এমনকি তোমার সবচেয়ে কাছের বন্ধুকেও না। কারণ বদনজর বা ইভিল আই খুব সত্যি জিনিস। তোমার সাফল্যের শব্দ যেন মানুষের কানে পৌঁছায়, তোমার প্ল্যানের শব্দ নয়। কাজ করো অন্ধকারে, কেউ জানবে না তুমি কি করছো। তারা ভাববে তুমি শেষ হয়ে গেছো। তারা তোমাকে নিয়ে হাসাহাসি করবে, করতে দাও। তাদের হাসি তোমার ফিউয়েল বা জ্বালানি। যেদিন তুমি রেজাল্ট নিয়ে সামনে আসবে, সেদিন তাদের ওই হাসিগুলো তাদের গলাতেই আটকে যাবে। 4. শরীর ঠিক করো। যখন পকেট এবং মন দুটোই খারাপ থাকে, তখন শরীরটা হলো একমাত্র জিনিস যা তুমি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারো। জিমে যাও। যদি জিম অ্যাফোর্ড করতে না পারো, ঘরের মেঝেতে পুশ আপ দাও, দৌড়াও, ঘাম ঝরাও। ফিজিক্যাল পেইন মেন্টাল পেইনকে কমিয়ে দেয়। যখন তুমি আয়নায় নিজেকে ফিট এবং শক্তিশালী দেখবে, তখন তোমার আত্মবিশ্বাস অটোম্যাটিক বেড়ে যাবে। একটা স্ট্রং বডি একটা স্ট্রং মাইন্ডের বাসা। 5. স্পিরিচুয়াল কানেকশন বা আধ্যাত্মিক শক্তি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসমানের দরজা খুলে যায়। মানুষ যখন তোমাকে ছেড়ে চলে গেছে, তখন ভেবো না তুমি একা। তোমার সৃষ্টিকর্তা তোমাকে একা করেছেন যাতে তুমি শুধু তার সাথেই কথা বলতে পারো। তুমি হয়তো অনেকদিন জায়নামাজে যাওনি, হয়তো অনেকদিন হাত তুলে চাওনি। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন একটু অজু করে জায়নামাজে দাঁড়াও, কপালটা মাটিতে ঠেকাও এবং বলো, হে মালিক, আমার কেউ নেই, আমি ক্লান্ত, আমি আর পারছি না, তুমি আমাকে পথ দেখাও। বিশ্বাস করো ভাই, ওই সেজদার মধ্যে তুমি যে শান্তি পাবে, পৃথিবীর কোনো নেশা, কোনো নারী, কোনো টাকা তোমাকে সেই শান্তি দিতে পারবে না। তুমি অনুভব করবে তোমার একজন অভিভাবক আছেন যিনি তোমাকে কখনোই ছেড়ে যাননি। এই বিশ্বাসটাই তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হচ্ছে, খুব ইচ্ছা করছে ওই মানুষগুলোকে দেখিয়ে দিতে। সেরা প্রতিশোধ হল ভয়াবহ সাফল্য, ম্যাসিভ সাকসেস। তাদের ব্লক করো না, আনফ্রেন্ড করো না, তাদের থাকতে দাও,
তারা দর্শক, তারা দেখুক কিভাবে একটা সাধারণ ছেলে যাকে তারা একদিন ফালতু বলে ছুঁড়ে ফেলেছিল সে কিভাবে নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করেছে। তুমি যখন নিজেকে বদলাবে তখন দেখবে তোমার চারপাশ বদলাতে শুরু করেছে। টাকা হলো চুম্বকের মতো। তুমি যখন ভ্যালুয়েবল হবে টাকা তখন তোমার পেছনে ছুটবে, তোমাকে টাকার পেছনে ছুটতে হবে না। কিন্তু সাবধান, যখন তুমি আবার ওপরে উঠবে, আর আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি উঠবেই যদি তুমি লেগে থাকো, তখন কিন্তু সেই পুরনো মাছিগুলো আবার আসবে। সেই পুরনো প্রেমিকা হয়তো নখ দিয়ে বলবে, আমি আসলে তখন বুঝিনি। সেই বন্ধুরা বলবে, দোস্ত তুই তো আমাদের ভুলেই গেলি। তখন কি করবে? তখন কি আবার গলে যাবে? যদি গলে যাও তবে তুমি কিছুই শেখোনি। তোমাকে মনে রাখতে হবে কে তোমার দুর্দিনে পাশে ছিল। যদি দেখো পাশে কেউ ছিল না, শুধু তোমার ছায়া আর ওপরওয়ালা ছিল, তাহলে সুদিনে ওই ছায়া আর ওপরওয়ালাকেই সাথে রেখো, বাকিদের জন্য দরজা বন্ধ। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে কেউ তোমাকে প্লেটে সাজিয়ে জয় দেবে না, তোমাকে ছিনিয়ে নিতে হবে। তুমি যদি এখন বিছানায় শুয়ে শুয়ে ভাবো কাল থেকে করব, সেই কাল কোনো দিন আসবে না। শুরুটা আজকেই করতে হবে, এক্ষুনি। পকেটে টাকা নেই, ঠিক আছে, কিন্তু বুকে সাহস তো আছে, মাথায় বুদ্ধি তো আছে, শরীরে রক্ত তো আছে। এগুলোই তোমার পুঁজি। যার কাছে হারানোর কিছু নেই, তার জেতার জন্য পুরো পৃথিবী পড়ে আছে। তুমি হয়তো ভাবছো, ভাই এগুলো বলা সহজ, করা কঠিন। আমি জানি এটা কঠিন, এটা নরকের মতো কঠিন, কিন্তু তোমার কাছে অপশন কি? সারা জীবন লুজার হয়ে বেঁচে থাকাটা কি সহজ? অপমান সহ্য করাটা কি সহজ? না, দুটো কষ্টই কঠিন। ডিসিপ্লিনের কষ্ট কঠিন, আবার আফসোসের কষ্টও কঠিন। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। আমি বলি যুদ্ধের কষ্ট বেছে নাও, কারণ যুদ্ধের শেষে বিজয় আছে, কিন্তু আফসোসের শেষে শুধু অন্ধকার। নিজেকে বলো, আমি সাধারণ নই, আমি হারার জন্য জন্মাইনি। আমার পকেট এখন ফাঁকা হতে পারে, কিন্তু আমার নিয়ত পরিষ্কার। আমি ফিরব, আমি দ্বিগুণ শক্তিতে ফিরব, এবং সেদিন এই শহর আমাকে চিনবে। এই যে তুমি আজ অপমানিত হয়েছ, এটাকে লিখে রাখো, হৃদয়ের ডায়েরিতে লিখে রাখো। প্রতিটা অবহেলা, প্রতিটা তাচ্ছিল্য সব মনে রাখবে। এগুলোকে ভুলবে না। এগুলোই তোমাকে রাতে ঘুমাতে দেবে না, এগুলোই তোমাকে ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে কাজে পাঠাবে। তোমার এই লড়াইটা শুধু টাকার জন্য নয়, এই লড়াইটা তোমার অস্তিত্বের জন্য, তোমার সম্মানের জন্য, তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাতে তোমার সন্তানকে কোনোদিন টাকার জন্য কারো কাছে মাথা নত করতে না হয়। তুমি কি প্রস্তুত এই যুদ্ধের জন্য, নাকি আবার কমফর্ট জোনে ফিরে যাবে? পরের সেকশনটা, অর্থাৎ শেষ সেকশনে আমি তোমাকে বলবো ঠিক এখন এই মুহূর্ত থেকে তোমার কি করা উচিত এবং কিভাবে এই জার্নিটা শেষ করবে। একটা ইমোশনাল এবং পাওয়ারফুল এন্ডিং তোমার জন্য অপেক্ষা করছে। সাথে থেকো। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু তোমার জীবনের আসল সিনেমাটা এখন থেকেই শুরু হবে। এতক্ষণ যা শুনলে তা হয়তো তোমার কানে তিতো লেগেছে। লাগাই স্বাভাবিক, সত্য সবসময় তিতো হয়, কিন্তু এই তিতো স্বাদটাই তোমাকে সুস্থ করবে। ভাই, একটা কথা খুব ভালো করে মনে রেখো, এই পৃথিবীটা কোনো সিনেমা হল নয়। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে না যখন তুমি কষ্ট পাও, এখানে কেউ টিস্যু পেপার এগিয়ে দেয় না যখন তুমি কাঁদো। এখানে তোমাকে নিজের চোখের জল নিজেকেই মুছতে হয়, আর নিজের ক্ষত নিজেকেই সেলাই করতে হয়। তুমি হয়তো ভাবছো, আমার তো বয়স হয়ে যাচ্ছে, আমি কি আর পারবো? শোনো, বয়স কোনো বাধা নয়, বাধা হলো ওই দোটানা। তুমি এখনও সিদ্ধান্ত নিতে পারোনি, তুমি এখনও ভাবছো কাল থেকে করব, কিন্তু বিশ্বাস করো, কাল বলে কিছু নেই, ক্যালেন্ডারে শুধু আজ আছে। একবার তোমার বাড়ির দিকে তাকাও, ওই যে বৃদ্ধ মানুষটা, তোমার বাবা, তার পাঞ্জাবিটা হয়তো পুরনো হয়ে গেছে, চশমার পাওয়ারটা বদলানো দরকার। সে তোমাকে কিছু বলে না, লজ্জায় বলে না, পাছে তুমি কষ্ট পাও, কিন্তু তার দীর্ঘশ্বাসগুলোকে তুমি শুনতে পাও না। সে হয়তো রাতে ঘুমাতে পারে না এই চিন্তায় যে আমার পরে আমার ছেলেটার কি হবে। তোমার মা, যে মহিলাটা নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়েছে তোমাকে বড় করার জন্য, সে যখন অন্যের ছেলের সাফল্যের গল্প শোনে, তখন তার বুকের ভেতরটা কি একটুও মোচড় দেয় না? সে হয়তো হাসি মুখেই থাকে, কিন্তু সেই হাসির আড়ালে একটা চাপা কান্না আছে। তুমি কি চাও তোমার বাবা মা এই আফসোস নিয়েই পৃথিবী থেকে চলে যাক? তুমি কি চাও তারা শেষ বয়সেও অভাবে দিন কাটাক? যদি তোমার নিজের জন্য কিছু করতে ইচ্ছে না করে, অন্তত ওই দুটো মানুষের জন্য করো। তারা তোমাকে রাজা হিসাবে দেখতে চেয়েছিল। তাদের সেই স্বপ্নটা পূরণ করা তোমার দায়িত্ব। এটা অপশন নয়, এটা ডিউটি।
আজকের পর থেকে তোমার জীবন থেকে এক্সকিউজ বা অজুহাত শব্দটা মুছে ফেলো। আমার ভাগ্য খারাপ এটা বলা বন্ধ করো। আমার মামা চাচা নেই এটা বলা বন্ধ করো। দেশ ভালো না, সমাজ ভালো না, এসব বলে সময় নষ্ট করা বন্ধ করো। তোমার পকেটে টাকা নেই এটা তোমার বর্তমান, কিন্তু এটাই তোমার ভবিষ্যৎ হতে দিও না। গরিব হয়ে জন্মানো তোমার দোষ ছিল না, কিন্তু যদি গরিব হয়েই মরো তবে সেটা 100% তোমার দোষ। আজকের এই ভিডিওটা দেখার পর তুমি দুটো কাজ করতে পারো। এক, ফোনটা রেখে আবার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তে পারো, আবার সেই পুরনো লুজারের জীবনে ফিরে যেতে পারো। দুই, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একটা শপথ নিতে পারো। শপথ নাও যে আজ থেকে আমি আর সেই পুরনো আমি নই। যে আমাকে অপমান করেছে, যে আমাকে ছেড়ে গেছে, তাদের আমি ভুলব না, কিন্তু আমি তাদের ওপর রাগও করব না। আমি আমার সব রাগ, সব জিদ, সব অপমানকে জ্বালানি হিসাবে ব্যবহার করব। আমি থামব না যতক্ষণ না আমার পকেট ভর্তি হচ্ছে, যতক্ষণ না আমার সম্মান ফিরে আসছে। তোমার পকেটের ওজন বাড়াও ভাই, দেখবে তোমার কথার ওজন এমনিতেই বেড়ে গেছে। আজ যারা তোমাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে, কাল তারাই তোমার অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় করবে। এটাই প্রকৃতির নিয়ম। সূর্য যখন ডোবে তখন ছায়াও সাথে থাকে না, কিন্তু সূর্য যখন ওঠে তখন পুরো পৃথিবী আলোকিত হয়। তুমি এখন অস্তমিত সূর্য, কিন্তু কালকের ভোরটা তোমার হবে। ভয় পেও না, একা চলতে ভয় পেও না। বাঘ একাই চলে, ভেড়ারা দলে চলে। তোমার একাকিত্বই তোমার শক্তি। এই সময়টাকে কাজে লাগাও নিজেকে ধারালো করার জন্য। মনে রেখো, তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি একটা গল্প, একটা জবরদস্ত কামব্যাক স্টোরি। আর সব বড় গল্পের শুরুতে নায়ককে মার খেতে হয়, মাটিতে পড়ে যেতে হয়। তুমি এখন সেই মার খাওয়ার স্টেজে আছো, কিন্তু ক্লাইম্যাক্স এখনো বাকি। পকেটে টাকা না থাকলে কেউ চেনে না, এটা বাস্তবতা। কিন্তু পকেটে টাকা থাকলে আর হৃদয়ে সাহস থাকলে পুরো পৃথিবী তোমাকে চিনতে বাধ্য হবে, এটাও বাস্তবতা। তুমি কোনটা বেছে নেবে? যদি তোমার বুকের ভেতরে একটু আগুন জ্বলে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ আমাকে বদলাতেই হবে, তাহলে কমেন্ট বক্সে একটা কথা লিখে যাও। শুধু একটা ছোট্ট লাইন, কিন্তু ওটা হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। কমেন্ট করো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বা আমি ফিরবই। আমি দেখতে চাই কতজন পুরুষ আজ জেগে উঠেছে। আমি দেখতে চাই কতজন যোদ্ধা আজ এই রণক্ষেত্রে নামতে প্রস্তুত। দেখা হবে বিজয়ের মঞ্চে, দেখা হবে সাফল্যের শিখরে। ততদিন পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকো, হাল ছেড়ো না। আল্লাহ হাফেজ।